हेलो दोस्त, आज है डे 5 और आज है हमारा वेट ट्रेनिंग वाला टेस्ट। आज हम जा रहे हैं टाइगर हिल ट्रेक। এইচএমআইতে দুটো ফিটনেস ট্রেক হয়, একটা টাইগার হিল ট্রেক, একটা পান্ডেম ট্রেক। আজকে আমরা সেই টাইগার হিল ট্রেক করছি এইচএমআই থেকে টাইগার হিলের উদ্দেশ্যে। আমরা 6:30 হাঁটা শুরু করেছিলাম, এখন 7টা বেজে গেছে। গুড মর্নিং গাইস। গুড মর্নিং ফ্রম দার্জিলিং ম্যাল। সকাল 6:30 থেকে হাঁটতে স্টার্ট করেছি। ফার্স্ট ব্রেক পয়েंट। चिल्ला हल्ला मत भाई। হেঁটে যাচ্ছি, কথা বলার কোনো রকম শক্তি নেই, ব্যাগের ওয়েট বেশি হয়ে গেছে, ভারী চলছে। বলো গুড। ব্যাগটা বেশি বাড়ি করে নিয়েছি বোধ হয়, বাট করতে তো হবেই, যাই হোক। থাকি না, আজ এটা যদি কমপ্লিট করতে পারি তাহলে আশা তাহলে প্যান্ডাম ট্র্যাকটা ইজি হয়ে যাবে আমাদের জন্য। সেটাই তো এটা করতেই হবে। পেরে যাবো, চাপ নেই। কষ্ট হচ্ছে, কারো কষ্ট হচ্ছে না এমন না, সবাইকে করতে হচ্ছে কষ্ট। বাট এইচএমআই যদি আসেন, প্র্যাকটিস ঠিক মতো করে আসুন। রানিং অ্যান্ড লাগেজ নিয়েও একটু হাঁটাহাঁটি, তাই না? হ্যালো হ্যালো, চলো দাদা যাচ্ছি। আরে ভাই একদম শিখে গেছো। এখান থেকে মেন গাড়ির রাস্তা, আমরা ওয়াকিং রাস্তাতে যাচ্ছি টাইগার হিল। টাইগার গাড়িতে করে গেলে এই রাস্তাতে যেতে হয়। सेकंड रेस्टिंग पॉइंट। এখন 2 घंटा মতো ট্রেক করেছি, 2 घंटा आसपास ट्रेक हो गया और किलोमीटर 7 हुआ, 7-8 ऐसा। जो रूट हम लोग फॉलो कर रहे हैं ये एक्चुअली नॉट फॉर जनरल ट्रेकर्स और टूरिस्ट के लिए ये ट्रेक रूट नहीं है, ये ओनली फॉर এইচএমআই। তো मतलब অন্য লোকরা যেতে পারবে না, অন্য লোকরা যেতে পারবে না। এবং এই রুটটার একটা সুবিধা হচ্ছে, যদি আমরা মেন রুট হয়ে যেতাম তাহলে আমরা পিচ রাস্তা হয়ে যেতাম। তো পিচ রাস্তা হয়ে না গেলে আমাদের, হ্যাঁ, তার থেকেও বড় কথা যে এটাতে একটুখানি অ্যাসেন্ডিংটার অ্যাঙ্গেলটা বেশি হবে, সেই কারণে আমাদের কষ্ট একটু বেশি। জঙ্গল ফঙ্গলও আছে বলে, জঙ্গল ফঙ্গলও আছে। Yes. তো থার্ড রেস্টিং পয়েন্টে পৌঁছে গেছি। সবাই একদম ফুল লেভেল এক্সস্টেড। এখানে সবাই পৌঁছে গিয়ে সবাই ফটো তুলছে। পণ্ডিত জি আফটার থার্ড রেস্টিং আবার যাচ্ছি আমরা। পেছনে অনেকে, সামনেও। আমরা এখন বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এর মধ্যে তো আছি। এই জন্য এখানে ওয়াইল্ড অ্যানিম্যাল বা যে কোনো জিনিস থাকে, তাই একটু সাবধান। এই আমরা পৌঁছে গেছি টাইগার হিলের নিচে। কি সুন্দর লাগছে। ও अरे वाह, सच में रे। सर बिस्किट मिलेगा?
হালকা করে এখন চায়ের বিরতি দিয়েছে, সবাই এখানে বসে আছে। আর আমরা একটু যাব কাঞ্চনজঙ্ঘা থেকে, একটু পাশ থেকে দেখবো, যদিও ওপর থেকে আরো ভালো করে দেখবো হয়তো। তো চলো দেখা যাক। Also under one range, suppose like two ranges are there, but like one range starts from Shibok in the Siliguri. सिलीगुड़ी में एक सेबक से वहाँ पे एक रेंज शुरू होता है, अंदर वो घूम के ये कर्शंग से ऊपर होके ये टाइगर हिल पे खत्म होता है। दैट इज नोन एज लाट पंचर रेंज। ओके, तो द मेन थिंग यहाँ से आपको दिखाई दे रहा है कंचनजंगा बीच में, द थर्ड हाईएस्ट माउंटेन इन द वर्ल्ड, 8586 between 8598 meters, because like you know the peaks are different. Three like summit points are there, that's why the height is different. Height is from like 8586 to 8598 is correct, understood? उसके आगे is Mount Rathong. उसके Rathong में we have our training again. We'll be doing our training, our glacier training in the Rathong glacier, so we'll be reaching there. Okay, so after that you come to east side, two big peaks are there. Those are Kabru North and then Kabru South. Yup. Those are Kabru North and Kabru South. And keep coming to the east side. The main is Kanchenjunga. The main is Kanchenjunga. Uske baad you keep coming to this side. One rocky patch and then snow-capped mountains I can see. Yes, yes. That is Mount Pandim. That is Mount Pandim 669. Understood? So if you go to that side, oh, the dikh raha hai. That's Nepal Himalayas. ओके, Oh, the white. कहीं दिख रहा है वो पीछे उसमें। थोड़ा এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ, সাথে সাথে সবাই অনেকক্ষণ ধরে মজা নিচ্ছে, পুরো ফুল বিন্দাস। তো আমাদের আজকে টাইগার হিল ট্রেকটা হয়ে গেল, এবার আমরা এখান থেকে নামবো। অবশেষে মেলে চলে এসেছি, বাট এখনও আমাদের জার্নি শেষ হয়নি। আমাদেরকে যেতে হবে আরও এখান থেকে HMI 2-3 কিলোমিটার। ডেলি আমাদের পিটির পরে যে রানটা হয় মেল পর্যন্ত, মেলের ওখানে রানের পর থেকে এবার আমাদের HMI যাবো। ওয়াও, রুকিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, বাট খারাপও লাগছে, টায়ার্ড, তাই না? টায়ার্ড, পায়ে একটু সবারই কম বেশি ব্যথা আছে। হ্যাঁ, তো দেখা যায়, এখন আমাদের HMI বাকি 1-1.5 কিলোমিটার। প্যান্ডাম হিল পরশু আছে, দেখি পৌঁছে আপনাকে জানাচ্ছি। প্রায় পৌঁছে গেলাম। পৌঁছে গেছি। ডে 5-এর লাঞ্চ হচ্ছে, তবে আজকে আমরা টাইগার হিলে ট্রেক করে ফিরেছি, সবাই একদম সেরকম লেভেলে আছে। তবে আজকে খাবারের মধ্যে ডাল, মানে সব কিছু নন ভেজের মধ্যে সিমই, একটা কিসের তরকারি, আলু হালকা একটা তরকারি, একটা মটর, কাবিলা ডাল, পাঁপড় দিয়েছে, আরও সুজি দিচ্ছে বসে। আর আমরা সবাই এখানে হালকা হালকা লুচিও দিয়েছিল, লুচি ওখানে লুচি। ডে 4-এর আফটার লাঞ্চের পর ক্লাস হবে, সবাই টায়ার্ড, যাই না এখন টেন্ট পিচিং আছে, ক্লাস হবে বোধহয় এখন টেন্টের ক্লাস। কিছুর পর আজকে আমাদের ছিল টেন্টের উপর ক্লাস। টেন্টের উপর ক্লাসের প্রথমে কিছু স্লাইডগুলো আপনি দেখে নিন। টেন্ট মানে কি জিনিসটি বোঝা যাচ্ছে সেটা দেখলেই বুঝতে পারছেন, কারণ একটা থাকার জায়গা, সেটা টেম্পোরারিলি। তো এইটা হচ্ছে ব্যাপার টেন্টের। তো এই টেন্টের হচ্ছে কি কোন জায়গাগুলো ইউজ হয় নোমাডের ক্ষেত্রে, ডিজাস্টার ম্যানেজমেন্ট কিংবা ক্যাম্পিং, টেন্টিং, আমরা যা ট্রেকিং করি, এইসব জিনিসগুলো এখানে দেওয়াই আছে। তো জাস্ট স্লাইডগুলো আমরা পরপর নিয়ে চলে যাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট হবে সেটা আপনাকে বলছি। টাইপস অফ টেন্ট, এটা ইম্পর্টেন্ট। যেমন কীরকম দেখতে অনুসারে, এটা হলো ডোম টেন্ট, এটা A শেপ টেন্ট, এ লেখা টাইপ আছে, এটা হচ্ছে কি আর্টিক টেন্ট, এটা মেস টেন্ট। এবার এই প্রত্যেকটা টেন্ট সম্পর্কে ধীরে ধীরে এলাবোরেটলি হবে ডিসকাশন। তার মধ্যে আরেকটা 2 ধরনের টেন্ট, যেটা টানেল টেন্ট আর টয়লেট টেন্ট, যেটা আমাদের দরকার হয় ক্যাম্পিংয়ে, ট্রেকিংয়ে, সেটা উল্লেখই আছে ছবি দিয়ে।
তারপরে দেওয়া আছে যে SF টেন্টার হচ্ছে কি কিছু ওয়েটটা মোটামুটি থাকে 5 থেকে 8 কেজি, দুজন ইজিলি কম্পেটেবল, 14,000 ফিট পর্যন্ত এটা ইউজেবল হতে পারে। বাট কি বলছে যে তার বেশি এক্সট্রিম ওয়েদারে সেটা ইউজ করা যাবে না। এইসব জিনিসগুলো হচ্ছে কি SF টেন্ট সম্পর্কে বলা আছে, সেটা আপনি চাইলে দেখে নিন। তারপরে আছে আর্টিক টেন্টটা বুঝতেই পারছেন যে ওয়েটটা একটু বেশি হয় এবং সেটা হাই অল্টিটিউডের ক্ষেত্রে মানে মেন এটা আমাদের ইউজের ব্যাপার। 6 জন এরকম থাকতে পারবে বা এরকম বিষয়টা হচ্ছে কি আর্টিক টেন্টে দেওয়াই আছে। তারপরে পার্টস অফ টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে কি আউটার পার্ট, এটা হচ্ছে ইনার পার্ট। যারা আমরা টেন্ট ব্যবহার করি জানি, বা যারা আপনারা এখন হয়তো ব্যবহার করেননি আস্তে আস্তে জেনেই যাবেন। তো টেন্টের বাইরের দিকের দড়িটা দিয়ে বানানো, যেটাকে কর্ড বলা হয়, টিউব আছে, এগুলোকে পোলস বলছে। এগুলো হচ্ছে পেরেকের মতো সেই দড়িগুলোকে টেনে নিচে গর্ত করে ঢুকিয়ে দেওয়া হয় যাতে বানানো হয়। আর নিচে হচ্ছে টেন্টের নিচে গ্রাউন্ড শিট বা পলিথিন বা ত্রিপল টাইপের যেটা পাতানো হয়, সেটাকে গ্রাউন্ড শিট বলে। তো তারপরে কি বলেছে, ডিফারেন্ট টাইপস অফ টেন্টের হচ্ছে কি ফেব্রিকটা কেমন হয় সেটা একবার দেখে নেবেন। 2 ধরনের ফেব্রিক থাকে, নাইলন ফেব্রিক আর হচ্ছে কি কটন ফেব্রিক। আর যেটাকে তারপরে কটন ফেব্রিক সম্পর্কে 2-1 লাইন বলেছে, যেটা দেখে নেবেন। এবং তারপরে অ্যাডভান্টেজেস অফ কটন ফেব্রিক, এগুলো অতটাই ইম্পর্টেন্ট নয়, তাও ক্লাসে যেমন আমাদের দেখাচ্ছিল আপনাকে জাস্ট একবার দেখালাম। এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো হয় এক্সামে, এগুলো থেকে এই জায়গা থেকে আসেনি আমাদের বেলা, সেটা হচ্ছে বিষয়। পরে আমরা চলে যাব HMI এর তরফ থেকে আমাদের যে ফার্স্ট এডের ক্লাসটা ছিল সেটা কেমন কিরকম ছিল সেটা আপনাকে জাস্ট 2-1 লাইন আপনাকে জানাবো। তো কি এম আছে ফার্স্ট এডে সেটা বলা আছে, যেটা CPR দেখতেই পাচ্ছেন, যেটা মেন কার্ডিয়াক পালমারি এটা। তারপরে হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অ্যান্ড ফর দ্য ফার্স্ট এডের হচ্ছে গিয়ে মেন লক্ষ্য, পেন রিলিফ হচ্ছে গিয়ে, তারপরে আরো যেগুলো এগুলো সব ব্যাপারটা একটু থেকে নেবেন। তারপরে যে পার্ট 2-তে আমাদের হচ্ছে এটা নিয়ে অনেক ব্যাপারটা কি, এগুলো পার স্লাইড হয়তো 1 মিনিট 2 মিনিট 1-2 সেকেন্ডে আপনাকে বলে দিচ্ছি। এখানে একটা 5 মিনিট 10 মিনিট ধরে অনেক ভালোভাবে যারা আমাদের HMI বলুন বা যে কোনো মাউন্টেনিং ইনস্টিটিউট বা যেগুলো গভর্নমেন্ট সার্টিফাইড, যারা মেডিকেল আছেন, আচ্ছা রিপ্রেজেন্টেটিভ, যারা একদম বড় মাপের ওখানে আর্মিদের ডক্টর বলুন বা বড় মাপের নার্স বা এরকম টাইপের, দ্যাটস ওয়াই তাদের অনেক অভিজ্ঞতা অনেক এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করে, সেগুলো আমাদের ক্লাসের মেন কাজে লাগে। তো মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে যেহেতু সেই মাউন্টেনিং এর সাথে যুক্ত যেগুলো ডিজিজ বলুন বা যেগুলো ঘটতে পারে সেগুলো, তার মধ্যে যেমন কোল্ড ইনজুরি মধ্যে ফর্স বাইট যেটা হয় সেটা আপনি জানি অনেক শীতল জায়গায়, যেখানে স্নো কিংবা আইসের মধ্যে অনেকক্ষণ কাজ করলে হাঁটলে বা সেগুলো হয়ে যায়। তার লক্ষণগুলো কি আছে, সায়েন্স ইনক্লুডিং স্কিন দ্যাট পিঙ্ক টাইপের হয়ে যাবে, এরকম টাইপের। তার কি সব কোল্ড ইনজুরি হলে তার কাজগুলো কি, ট্রিটমেন্ট আপনি দেখতেই পাচ্ছেন ট্রিটমেন্টে কি কি লেখা আছে, কভার করতে হবে এরিয়াটা উলেন মেটেরিয়াল দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে হট ওয়াটার দেবেন না, কিন্তু দিতে হবে ওয়ার্ম ওয়াটার। আর হট ওয়ার্ম ওয়াটারের মধ্যে ফারাকটা একটু আমাদের বলছিল। ওয়ার্ম ওয়াটার মানে খুবই গরম, আর হট ওয়ার্ম মানে হচ্ছে অনেক গরম, আর ওয়ার্ম মানে মোটামুটি মানে হালকা গরম, এরকম টাইপের দিতে হবে বা ডক্টরের কাছে যেতে হবে, সেই ব্যাপারগুলো আছে। ব্লিডিং হলেও কী সব করণীয় এখানেও বলা আছে। এর পরপর জিনিসগুলো একবার আপনি দেখে নিলেন, ট্রিটমেন্ট তার কীভাবে হবে। বার্ন মানে ভাত যদি এগুলো হয় পুড়ে যায় বা কি করে যায়, হঠাৎ করে হতেই পারে, আপনি এত এই অল্টিটিউডে এইগুলো মধ্যে থাকবেন মাউন্টেনিংয়ে, যেগুলো বলে বা দেখায়। বা ফ্র্যাকচার হলে কীভাবে ইনিশিয়াল স্টেজে কী করতে হয়। CPR সেটা সব থেকে ইম্পর্টেন্ট, এটার কারণ আপনারা বুঝতে পারছেন CPRটা অনেক সময় মানুষের জান মানে পুরো বাঁচানোর ক্ষেত্রে প্রধান অঙ্গ, সেটা আমাদেরকে ডেমনস্ট্রেট করে দেখিয়েছিল স্যারেরা। তো তার মধ্যে এটা দেখতেই পাচ্ছেন কিভাবে করতে হবে, বা 2 হাত দিয়ে চেপে 2 হাতের তালুটাকে দিয়ে বাঁ দিকের বুকের ওখানে ব্যাক টু ব্যাক একটা মিনিটে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যায় পাম্প করতে হবে। এইগুলো হচ্ছে গিয়ে বলা। মাউথ টু মাউথ যে আমাদের একটা মানে যে ইনি যে ম্যাডাম, এনাই হচ্ছে কি আমাদের মেডিকেলের HMI ম্যাডাম, এই সব কিছু দেখাচ্ছিল কিভাবে হলে কিভাবে করতে হবে না করতে হবে। এটা পরের স্লাইডে আছে দেখাচ্ছি। এটা চোকিং হয়ে গেলে এই দেখাচ্ছিল এরকম ভাবেই ধরে কিভাবে কি করতে হবে না করতে হবে, এটাই তো এই বিষয়গুলো আর কি দেখাচ্ছিল। তো এই গুড মর্নিং, ডে 6। আর আজকে আমাদের হবে প্রথমে পিটি রান, তারপরে লাস্টে যোগা। প্রথমে একটু হালকা এক্সারসাইজ করার পরে ওই জার্নি শুরু হয়ে গেছে। সবাই এখান থেকে ব্রেক অফ হয়ে যাচ্ছে।
প্রিন্সিপাল স্যার যোগা ক্লাস নেবে। There won't be any pressure, there won't be any stress, and you will love to do more and more practices of yoga session or other exercise. If you go for cross country, inhale and bringing your both the feet together. Body is parallel to ground. Look at me. Body parallel to ground. Engaging your core, holding your breath, looking to your front. Holding, holding, holding. As you breathe out, knee down, just knee down, chest down, and chin down. প্রিন্সিপাল স্যারের ক্লাস শেষের পরে এবারে আমাদের ফলিং রোপ 3 রোপ 4 সবাই। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। যোগা করে এসেছি। HMI রক এরিয়াতে এসে গেছি। चढ़ जा वीरे। रोप का क्यों सहारा ले रहे भाई? टाइट दे रहे। हाँ। व्हीलर टाइट। हाँ भाई व्हीलर टाइट। रिले के ऊपर है क्या पूरा? हाँ यार। Left foot or right foot up. Yes. Now stand on that. Yeah, good one. Nice one, Sam. That's what do it. Right hand will be on the right side. Yes. Perfect. Nice. Last 2-3 steps which will you in. That's it. Last one. Okay. That's it. Somalia. हाँ वीरे। Oh, that's it. From this side a beat. This side. On left. Beat left. Okay. From that. Come back. Nice. Come back. Come back. Flat foot. Careful. Yeah. Whenever you guys are coming down, you can see from the Loose side hai. where you are You have going. to come back. Because brake is not in your hand, but you can see from where you want to go. Perfect. Perfect. Nice one, Sam. Yeah. 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 Nice. Perfect. আমাদের মোটামুটি চলছে সারফেসটা ভালোই। Give it a last push. Bring down snow stone. এরপরে আমরা চলে আসলাম মাউন্টেনের অ্যাভালেঞ্চের ক্লাসে। অ্যাভালেঞ্চের ক্লাসে মোটামুটি দেখতেই পাচ্ছেন পিপল অ্যাট রিস্ক, কোন জায়গাগুলো হচ্ছে অ্যাভালেঞ্চ হতে পারে, ইন্ট্রোডাকশন কী কী, এগুলো আমি জাস্ট তাড়াতাড়ি চলে যাচ্ছি মেন যাই জায়গার দরকার। অ্যাভালেঞ্চ, হোয়াট ইজ অ্যাভালেঞ্চ? মানে অ্যাভালেঞ্চ হচ্ছে গিয়ে ডেডলিয়েস্ট মাউন্টেন হ্যাজার্ড, সেটা তো মানে বলার কিছু নেই, সেটা আপনারা সবাই জানেন। এই অ্যাভালেঞ্চের জন্য প্রচুর বড় বড় পর্বতারোহী, মানে বড় বড় মাউন্টেনের সঙ্গে যুক্ত মানুষজনকে আমরা হারিয়েছি, বা এই বিষয়ে আর কি। অ্যাভালেঞ্চটা সম্পর্কে আমাদের জানতে হবে। এই অ্যাভালেঞ্চের আবার অনেকগুলো পার্ট আছে, জোন আর টাইপ অনুসারে অ্যাভালেঞ্চের কজ কী কী হয়, বা সেগুলো ক্রসিং বা রেস্কিউ কীভাবে করতে হবে অ্যাভালেঞ্চ, সেটা নিয়ে এবার আমাদের ক্লাস। এটা প্রথমে হচ্ছে গিয়ে জোন কী কী, প্রথমে হচ্ছে গিয়ে স্টার্ট জোন, তারপরে ট্র্যাক জোন, তারপরে হচ্ছে গিয়ে রান আউট জোন। এটা হচ্ছে গিয়ে আমাদের দেখালো হচ্ছে গিয়ে জোনগুলো অ্যাভালেঞ্চের। তারপর টাইপ অফ অ্যাভালেঞ্চ দেখতে পাচ্ছেন, লুজ স্নো অ্যাভালেঞ্চ, স্ল্যাব, আর হচ্ছে গিয়ে কর্নাইজ। তারপরে লুজের মধ্যে আবার দুভাগ ড্রাই অ্যান্ড ওয়েট স্নো, তো সেটাই আবার আস্তে আস্তে দেখাচ্ছে। যেটা হচ্ছে কি লুজ স্নো এর মধ্যে ড্রাই স্নো হচ্ছে টিগার সিঙ্গেল 70 থেকে 30% স্নো হতে পারে 120 কিলোমিটারের উপরে, আর হচ্ছে গিয়ে রেকর্ডেড স্পিড হতে পারে এই আর কি। তো ডেথের ব্যাপার কারণটাও দিয়েছে, ডেথের কারণটা একই আর কি, প্রেসার অ্যান্ড দ্য সাফোকেশনের জন্য। আর এর হচ্ছে স্পিডটা একটু কম, 30 মাইল, মানে ধরুন 50 বা 60-এর কাছাকাছি কিলোমিটার বেগটা হতে পারে।
ওয়েট অ্যান্ড ড্রাই এর হলো। তারপর হচ্ছে কর্নাইশ ওভারহ্যাং, যখন বরফ জমে থাকে এই জায়গা দিয়ে পেরোনোর হচ্ছে নিয়ম ফিয়ম অনেকগুলো আছে, অ্যাভালাঞ্চের পরে আবার বলছে। তো এরকম লার্জ সেকশন ওভারহ্যাং ফরমেশন এই জায়গাটা বলেছে এই ব্যাপার কর্নাইশ। তারপরে হচ্ছে স্ল্যাব, যেগুলো স্ল্যাব বা এরকম আকারে 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 জমে জমে থাকে, এগুলো ভেঙে ভেঙে, এটাই সব থেকে হচ্ছে গিয়ে ভয়ঙ্কর আর কি। তো এই জন্য এটার নাম হচ্ছে কিলার অ্যাভালাঞ্চ। এই জিনিসগুলো বলা আছে। তার পার্ট টুতে হচ্ছে কজেস অফ অ্যাভালাঞ্চে আমাদের বলেছে যে কজেস কি কি হতে পারে, ট্যারেনের হচ্ছে কি কোন গ্রেডিয়েন্টে আছে, প্রোফাইল বা স্লোপ কেমন, এটার জন্য হচ্ছে কি একটা অ্যাভালাঞ্চ হতে পারে, কিরকম ঢালে আছে স্নোর এটা, তার অ্যাভালাঞ্চের হচ্ছে গিয়ে প্রবণতাটা কিরকম সেটার উপর ডিপেন্ড করে। দেন টেম্পারেচার, ভাইব্রেশন, ওয়েট, মানে টেম্পারেচার যদি খুব বেশি হয়, মানে অনেক অবেলা মানে স্নো থাকার পরে সেটা গলে যাবে, সেটা অ্যাভালাঞ্চের হতে পারে। বা ভাইব্রেশন, হঠাৎ করে কোনো জায়গায় ভূমিকম্প বা কোনো জায়গায় কি হলো সেই সময় ওটা হচ্ছে কি হয়ে যেতে পারে, মানে ঝরে যেতে পারে ওই পাহাড়ের বুক থেকে, অত বড় বড় চাইন চাইন স্নোয়ের এটা। আর ওয়েটটাও যদি বেশি হয়ে যায়, ধরুন হচ্ছে ওভারহ্যাংয়ে অনেক বেশি একটু ওয়েট হয়ে গেল, তখনও কিন্তু এই অ্যাভালাঞ্চের একটা কারণ চাইলে হতেই পারে। দেন গ্রেডিয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কোন গ্রেডিয়েন্টে বেশি বেশি 30 থেকে 45 ডিগ্রির মধ্যে বেশি সব থেকে অ্যাভালাঞ্চটা হয়, সেটা খেয়াল রাখতে হবে। 30 থেকে 0 থেকে 30 এবং 45 থেকে তার বেশি এটা কম হয়। কিন্তু সব থেকে বেশি মনে রাখতে হবে ওই ওয়ার্ডটা, যে 38 ডিগ্রি হচ্ছে বুলস আই অ্যাঙ্গেল, মানে এই ডিগ্রিটা মানে মার্কা মারা, এই জায়গাতে বেশিরভাগ ট্রিগার হয় আর কি, মানে স্নোটা বা এটা বেশিরভাগ হচ্ছে কি অ্যাভালাঞ্চটা এই এতে হয়। তারপরে দেখতেই পাচ্ছেন কনভেকশন কনকেভের এই ব্যাপারটা একটু দেখে নেবেন। এই জায়গাতে হচ্ছে কি টেনশন জোন থাকে, এই জায়গায় টেনশন জোন বলে বা কি সব জিনিসপত্র একটু দেখেই নিলেন আপনি। তারপরে পরের স্লাইডে যাচ্ছি। স্লোপ অফ সার্ফেস কি, যদি গাছপালা থাকে সেই সব জায়গাগুলো বেশি অ্যাভালাঞ্চ হতে পারবে না, কারণ সেই আটকে আটকে যাবে বরফগুলো, সেটাই বলা আছে, একটু দেখে নিলেন ভিতরে। তারপর টেম্পারেচারেরও একটা ইম্প্যাক্ট আছে, আপনাকে বললাম যেটা টেম্পারেচার বেশি হলে এইসব ব্যাপার থাকে, এবং ভাইব্রেশনেরও গল্পটা কমন বিষয়, একটু দেখে নেবেন আপনি স্লাইডটা। ওয়েটারও একই রকম কমন বিষয়। পার্ট 3, আইডেন্টিফিকেশন, ক্রসিং এবং রেস্কিউ অ্যাভালাঞ্চ, এটা হচ্ছে মেন বিষয়। এগুলো সব আগেই বলেছে, কনভেক্স কনকেভ এগুলো কোন কারণের জন্য। ক্রসিং অ্যাভালাঞ্চে খুব সাবধানে পেরোতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ক্রস 1 বাই 1, নেভার একজন রোপ করা যাবে না, যদি একজন পড়ে যায় বাকি সবাই রোপের মধ্যে যারা থাকবে, যদি রোপে হচ্ছে গিয়ে রোপ করা থাকে, মানে রোপে অ্যাঙ্কার করা থাকে, সবাই মানে সেই অ্যাভালাঞ্চের মধ্যে যাবে। এইসব জিনিসগুলো আছে আর কি, যেগুলো হচ্ছে গিয়ে জিগজ্যাগ ভাবে মুভমেন্ট করতে হবে। আর হচ্ছে গিয়ে ইউজ এভিডি, একটা অত্যাধুনিক যন্ত্র, যেটা অ্যাভালাঞ্চ ভিকটিম ডিটেক্টর, সেটা যদি থাকে ভালো। তারপরে ট্রিগার দ্য অ্যাভালাঞ্চ আগের থেকে এইগুলো। তারপরে ইফ কট ইন অ্যাভালাঞ্চ, যদি আপনি অ্যাভালাঞ্চের মধ্যে পড়ে যান তখন আপনার করণীয় কি থিং হচ্ছে, এবং তার যদি আগে দেখতে পান অ্যাভালাঞ্চ আসছে, দৌড়ে সবকিছু ছেড়ে দৌড়ে পালান, প্রথম কথা। তারপরে থ্রো অ্যাভালাঞ্চ করে, যদি পড়েই যান সে অ্যাভালাঞ্চের মধ্যে, তখন কি করতে হবে, তখন হচ্ছে অ্যাভালাঞ্চ করা একটা দড়ি মতো থাকে, সেটা অনেক দূরে আগে থেকে অ্যাভালাঞ্চ আসার আগে ছুঁড়ে দিন। সেটা অ্যাভালাঞ্চ করটা এমন জিনিস, এমনি দড়ি বা এমনি জিনিসটা যতটা আপনি দূরে, বা রোপ যত দূরে ছুটতে পারবেন, সেটা অনেক দূরে ছোড়া যায়। এরকম একটা কর্ড আছে, সেটা অনেক দূরে চলুন 40-50 ফিট দূরে ছড়িয়ে দিলেন, তারপরে অ্যাভালাঞ্চ চলে গেল আপনার, তার দড়িটা বা রোপটা এমন একটা উপরে থাকবে যেটা দেখে যদি পরবর্তী যারা রেস্কিউতে আসবে আপনাকে উদ্ধার করতে পারবে। তো সুইম অ্যাকশানে যদি আপনি বরফের লুজ বরফের সঙ্গে সুইম অ্যাকশানে যদি করতে পারেন, সাঁতার কাটতে পারেন, তাহলে আর একটু এর মানে বাঁচার প্রবণতা বা সম্ভাবনা বেশি থাকবে। দিয়ে কড়া বা বেলচা টাইপের এগুলো দিয়ে সরানো করানো এইসব ব্যাপার তো থাকছেই। টেকনোলজি ডিটিএস বলে একটা টেকনোলজি আছে, সেটা হচ্ছে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম। 10 মিনিট মানে 10 মিটার ভেতরের মধ্যে, বরফের ভেতরে কতটার মধ্যে, 60 মিটার সারফেসে কতর মধ্যে কোনো কেউ আছে নাকি, বা সেটা ডিটেক্ট করার জন্য একটা টেকনোলজি সিস্টেমে। তো এই বিষয় এইগুলো দিয়ে মোটামুটি আমাদেরকে দেখাচ্ছিল। তো এই কি হল, কখন কি করতে হবে, ধীরে ধীরে শ্বাস নিতে হবে সেই সময়। আর এই যে দেখতে পাচ্ছেন অ্যাভালাঞ্চের সময় হচ্ছে কি একটা এয়ার ব্যাগ আছে, সেটা যদি ইউজ করেন উপর দিকে স্নোয়ের উপর দিকে বেরিয়ে যাবেন, যদি না করেন বরফের মধ্যে দেবে যাওয়ার বা গেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইসব ব্যাপারগুলো টেকনিক্যাল জিনিসগুলো যত। তারপর আমাদের ম্যাপ রিডিং এর ক্লাস, ম্যাপ রিডিংটা মধ্যে দেখতেই পাচ্ছেন কি কি ম্যাপ রিডিং এর ক্লাসটা আসলে হচ্ছে কি খাতা কলমেই মেইন ব্যাপারটা বোঝার, তাও যেখানে একটু থিওরিটিক্যাল ক্লাস ছিল, বেসিক স্কেল বেসিক এইগুলো হচ্ছে দেখাচ্ছিল, বেসিক ম্যাপ অনুসারে করা। জাস্ট একবার আপনাকে দেখিয়ে রাখছি কনভেনশনাল টার্ম, তারপরে এই টার্মস। এই ম্যাপ রিডিংটা যেদিন আপনি এইচএমআই থেকে ওপরের দিকে যাবেন, এইচএমের দার্জিলিং থেকে ওপরের বেস ক্যাম্পে চৌরিখাঙে, তো সেখানেই হাতে ধরে আপনাকে এইগুলো শেখাবে। সব থেকে শেখানোর মধ্যে সেই লাস্টটা আপনি যেটাকে আপনাকে দেখাবো, সেটাই আমাদেরকে বারবার ধরে হাতে ধরিয়ে শিখিয়েছিল।
সেটাই হচ্ছে গিয়ে দেখাচ্ছি। ম্যাপের বিভিন্ন রকম এগুলো আমরা 9-10 যে ম্যাপগুলো করেছিলাম যখন জিওগ্রাফিতে ম্যাপ পয়েন্টিং, সেটারও অনেকটা কাজে আসবে আপনাদের ম্যাপ পয়েন্টিংয়ে। তো এই আর কি, তব থেকে যেটা বললাম যে ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং এই অনুসারে ম্যাপ দুটো করতে হয়, সেটা হাতে ধরে আপনাদের স্যাররা বা এরা একটু শিখিয়েই দেবে। তবে যারা খুব এক্সপিডিশন, হাই লেভেলের এক্সপিডিশন, যেখানে অ্যালপাইন ভাবে একাভাবে করবেন সেই ক্ষেত্রে ম্যাপ রিডিং এর একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আছে। এই ছিল আজকের ক্লাস। চলুন বন্ধুরা, কাল ফিটনেস টেস্ট আছে, আজকে ব্যাক ওয়েটিং লাইন্স। আমাদের যে কালকে যে ট্রেকটা হবে পান্ডাম ট্রেকের জন্য HMI থেকে যেটা আমরা করছি BFC থেকে, কালকের জন্য বেসিক একটা রুল আছে 15 কিলো ব্যাগের ওয়েট হতেই হবে, 14 কিলোমিটার ট্রেক অ্যান্ড 3 ঘন্টার মধ্যে করতে হবে আজকে। সেই জন্য কালকের ট্রেক 6:30টায় শুরু হবে এবং 9:30টার মধ্যে শেষ করতে হবে। আর আজকে ব্যাকের মাপটা হয়ে গেল, এই ভাই বেশি ওয়েট হয়ে গেছে, 16.5 হয়ে গেছিলো, 8 ফিট কিছুই ঢোকায়নি, আবার বাকি ঘুরে নিয়ে যাচ্ছি হাতে করে। হ্যাঁ ইজিলি হবে। कल के हमारे हচ্ছে टेस्ट আছে असल पंडिम ट्रैक। कल हम लोगों का ट्रैक है पंडिम वाला, सब लोग एकदम फुल तैयार में। अरे भैया लोग भी है ना, उन लोगों को तो समझना है ना। तो सबायर बैग में सब लोगों का बैग फुल पैक हुआ है, मतलब 15 किलो तो सबका बैग है, कोई किसी का बैग 15 किलो, 200 300 इसका आस पास ही है। तो भैया बैग से निकल रहा है एक ईटा निकल रहा है।